শুরু করব। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। জি, আমরা শুরু করতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো স্পেশাল বিসিএস এর একটি যেই প্রস্তুতি আমরা সবাই মিলে নিচ্ছি আসলে, তো সেই প্রস্তুতির একটি অংশ হিসেবে আজকে আমরা মূলত ইন্টার্নশিপে যারা আছেন তাদের জন্য আজকের এই সেশনটা আয়োজন করতে যাচ্ছি। যে যারা ইন্টার্নশিপে আছেন, অনেকের মধ্যে কনফিউশন আছে যে আসলে আমরা বিসিএস দিলে আমাদের আসলে এর পেড কি হবে, দ্যাট ইজ আমরা কি আসলে আলটিমেটলি জয়েন করতে পারবো কিনা। প্লাস আমরা হচ্ছে কি কি, আমাদের তো এখন মেইন সার্টিফিকেট নেই, তো আমরা কি কি সার্টিফিকেট বা কি কি ডকুমেন্টস আমাদের লাগবে, বা আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি ইন্টার্নশিপের ডিউটির মধ্যে, এই সকল বিষয়ে আলোচনা করার জন্য মূলত আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এটা একটি স্পেশাল সেশন, আমি আসলে খুব বেশি কথা এখানে বলবো না। কারণ আমি অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ অবস্থায় বিসিএস এ চান্স পাইনি, তো যারা চান্স পেয়েছেন আমরা তাদের মুখ থেকে শুনবো। তো আজকে আমাদের মূল বক্তা তিনজন, আমাদের যারা ইন্টার্নশিপে 48 বিসিএস এ চান্স পেয়েছিলেন। ডাক্তার ইফতেখার আছেন আমাদের সাথে, ডাক্তার বাইনুল এবং হচ্ছে ডাক্তার জোহেব আমাদের সাথে জয়েন করবেন। তো আমরা মূলত কথা বলবো আমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমরা শুনবো একটু পরে। প্রথমে আমরা শুনবো হচ্ছে অ্যাকচুয়ালি মানে বাস্তবতাটা কি আসলে, আমরা স্পেশাল বিসিএস এ যারা আহ, মানে বা যে কোনো বিসিএস এ, স্পেশাল বিসিএস বলো না, যে কোনো বিসিএস এ আমরা যদি ইন্টার্নশিপ অবস্থায় চান্স পাই, সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি, বা সেক্ষেত্রে এটা আসলে কতটুকু বাস্তব, এই বিষয়ে আমরা প্রথমে কথা শুনবো এবং লাস্টলি আমরা কথা শুনবো হচ্ছে ইন্টার্নশিপে বিসিএস এর প্রিপারেশন নিয়ে। তো প্রথমে আমি আমাদের আজকের প্রথম গেস্ট ডাক্তার ইফতেখার ভাইয়াকে অনুরোধ করবো ভাইয়ার কথা শুরু করার জন্য। মূলত ইন্টার্নশিপের সময় বিসিএস এবং বাস্তবতা এই নিয়ে ভাইয়া আমাদের সাথে কথা বলবেন। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? ইফতেখার ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি শুরু করেন। আপনার বিসিএস রিলেটেড যে আপনার যে অংশটুকু, প্লাস হচ্ছে মূলত আপনি তো আলোচনা করবেন বাস্তবতা, ইন্টার্নশিপে বিসিএস এর বাস্তবতা সম্পর্কে। ভাইয়া কি স্লাইড শেয়ার করবেন? ঠিক আছে, দেখা যাচ্ছে, ভাইয়া শুরু করে দেন। জি, আসসালামু আলাইকুম। স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, তবে ছোট, আর একটু বড় মনে হয়। এত ছোট কেন দেখা যাচ্ছে স্ক্রিন? আপনি কি ভাই মোবাইল থেকে দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে স্লাইড হ্যাঁ বড় করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, শুরু করে দিন। ধন্যবাদ ফিনান্স মেডিকেল একাডেমিকে আজকের এই সেশনে আমাকে ইনক্লুড করার জন্য। আমি ডক্টর ইফতেখারউদ্দিন আহমেদ চৌধুরী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। 48 বিসিএস এ রিকমেন্ডেড হয়েছে। তো বর্তমানে বিসিএস এখনো পর্যন্ত গেজেট হয়নি, যেহেতু আমরা ইন্টার্ন অবস্থায় রিকমেন্ডেড ছিলাম। তো আমরা গেজেটের জন্য ওয়েট করতেছি। তো এই অবস্থায় আমি এখন অবশ্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। ইনশাল্লাহ খুব দ্রুত গভর্নমেন্ট জবে জয়েন করবো আর কি। তো আজকের এখানে আহ, যারা মেইন ডেলিগেট, তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে ইন্টার্নশিপের সময়ে বিসিএস এবং তার বাস্তবতা। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ইন্টার্নদের বিসিএস হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু? আমরা যদি লাস্ট বিসিএস এর কথা চিন্তা করি, 2025 সালে 48 বিসিএস এর ক্ষেত্রে দেখা গিয়েছে যে যত ইন্টার্ন বিসিএস দিয়েছে, মোটামুটি সিংহভাগই যাদের মোটামুটি বেসিক ভালো ছিল, আগে থেকে ভালো পড়াশোনা আছে, মোটামুটি সবারই একটা বিসিএস মোরলেস হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে একটা 48 বিসিএস স্পেশাল ছিল এই কারণেই যে আমাদের সময় 48টা খুব দ্রুত হয়ে যায়, যার কারণে ইন্টার্ন অবস্থায় আমরা অ্যাপিয়ার করি, ইন্টার্ন অবস্থায় হচ্ছে আমাদের রেজাল্ট দিয়ে দেয়, এবং ইন্টার্ন অবস্থায় কিন্তু গ্যাজেট হয়ে ইতিমধ্যে কিন্তু উপজেলায় অনেকে কর্মরত আছে। তো আমরা আসলে সেই সুযোগটা পাইনি। কিন্তু সামনে যে স্পেশাল বিসিএস গুলো হবে তার বাস্তবতা আসলে ডিফারেন্ট। দেখা যাবে যে বিসিএস এর
সার্কুলার দিতে লেট করবে। সার্কুলার দেওয়ার পর পরীক্ষা, পরীক্ষা হওয়ার পর ভাইবা, ভাইবা হওয়ার পর মেডিকেল চেকআপ, মেডিকেল ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন, তারপরে জয়েন করতে করতে দেখা যাবে যে ইন্টার্নটা আসলে শেষ হয়ে যায়। এবং সেক্ষেত্রে ওই ওই সকল স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে স্যারদেরও একটা মানে এই ইন্টার্নদের প্রতি একটা সুদৃষ্টি থাকে, কারণ ইন্টার্নরা যেহেতু খুব রিসেন্ট সময়ে কাজগুলো করে আসছে এবং এই কাজগুলি হচ্ছে উপজেলায় আবার রিপিট কাজ করা হয়। তো স্যাররা বিশেষ করে পিএসসি যে যারা ভাইবা নেন, পিএসসি সম্মানিত সদস্যগণ, তারা হচ্ছে ইন্টার্নদেরকে যথেষ্ট সুযোগ দেন এবং যথেষ্ট পজিটিভলি নেন। নট অনলি বিসিএস, যে কোনো পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষা বাংলাদেশের মধ্যে, বিসিএস এর বাহিরে বিভিন্ন কর্পোরেট জবে ইন্টার্নদেরকে প্রায়োরিটি সবসময় দেওয়া হয়। সুতরাং ইন্টার্ন হচ্ছে চাকরি নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট সময়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইন্টার্নশিপের সময় বিসিএস প্রস্তুতির জন্য কি আসলে সময় পাওয়া যায়? সত্যিকার অর্থে এখানে আমি একটা বড় ডিমার্কেশন করবো হচ্ছে ঢাকার মেডিকেল কলেজগুলো আর পেরিফেরি মেডিকেল কলেজগুলো। এই দুইটার মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে ঢাকার মেডিকেল কলেজগুলোতে বেশি পরিমাণ মিড লেভেল থাকাতে ইন্টার্নদের উপর চাপ কিছুটা তুলনামূলক কম, খুব যে কম তা বলবো না, বাট কিছুটা কম। সেক্ষেত্রে হচ্ছে দেখা গেল মোটামুটি একটু রিল্যাক্স সময় পাওয়া যায়। ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সৌরাদি, মুগদা বা বড় বড় মেডিকেল কলেজগুলোতে তখন বিসিএস প্রিপারেশনের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। তবে সেটা আহ, তুলনামূলক এক- তুলনামূলক একটু কম যারা পেরিফেরিতে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ইন্টার্নশিপের সময় সময়টা ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি ডিউটিও করতে হবে আমাকে, ডিউটি শেষ করে হচ্ছে আমাকে আবার বিসিএস এর জন্য একসাথে পড়াশোনা করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে একটা বাস্তবতার আহ আহ, বিষয় আছে যে কিভাবে আমি টাইমটা ম্যানেজ করব। তবে হ্যাঁ, ইন্টার্নশিপের সময় অবশ্যই যথেষ্ট পরিমাণ টাইম পাওয়া যায়। সপ্তাহে আমার যেখানেই থাকি না কেন, মেডিসিন, সার্জারি, গাইনি যেখানে থাকে না, হয় একদিন এডমিশন থাকবে, না হয় 2 দিন এডমিশন থাকবে। এডমিশন, পোস্ট এডমিশন ছাড়া বাকি সময়টাতে মোটামুটি আমি বিসিএস এর সময়, পড়াশোনায় যদি আমি সময় দিতে পারি, ইনশাল্লাহ এটা বিসিএস এর জন্য, স্পেশাল বিসিএস এর জন্য মোর দেন এনাফ। কিভাবে পড়াশোনা করব? তৃতীয় প্রশ্ন বেশিরভাগ ইন্টার্নদের পড়াশোনা আসলে ইন্টার আমি যদি স্পেশাল বিসিএস এর কথা বলি, স্পেশাল বিসিএস যা 200 মার্কের মধ্যে পরীক্ষা হয়, এর মধ্যে জাস্ট 100 মার্ক হচ্ছে মেডিকেল, যা আমি হচ্ছে ফাইনাল ইয়ারই পরীক্ষা দিয়ে আসছে। ফাইনাল ইয়ারে মেডিসিন, গাইনি, সার্জারি যা পড়ছি একদম তাই আসবে। এবং ইন্টার্নদের জন্য স্পেশাল বিসিএস খুবই সহজ, কারণ আমাদের রিসেন্ট নলেজ আছে, রিসেন্ট আমরা পরীক্ষা দিয়ে আসছি। এবং অন্যান্যদের তুলনায় আমরা হচ্ছে মোটামুটি একটু এক ধাপে গিয়ে থাকি, কারণ হচ্ছে মেডিসিন, সার্জারি, গাইনি স্পেশাল বিশেষে খুব সহজ কোশ্চেন আসে। এবং ফাইনাল ইয়ারের বেসিক নলেজ এর চেয়ে বেশি কিছু লাগে না। আর কিছু বেসিক জিনিসপত্র আছে, কমিউনিটি মেডিসিন আর হচ্ছে ফরেন্সিক মেডিসিন থেকে আসে, ওগুলো হচ্ছে আমাদের মোটামুটি বেসিক থেকেই হয়ে যায়। তো ইন্টার্নশিপে পড়াশোনার সবচেয়ে সহজ বিষয় হচ্ছে যে আমাদের আগেই 100 মার্কস হচ্ছে আগে থেকে আগানো থাকে, বাকি 100 মার্কস জেনারেল। ওই জেনারেলের মধ্যে আমাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপর হচ্ছে মেন্টাল এবিলিটি এবং হচ্ছে সাধারণ জ্ঞান। তো সেক্ষেত্রে হচ্ছে বাংলা আর ইংরেজির মধ্যে সাহিত্যটা একটু কঠিন হবে, এটা আমাদের মেডিকেল স্টুডেন্টের জন্য আসলেই কঠিন। এটা 5 মার্কস করে 10। আহ যারা চায় আমার মতো এই 5 আর 10কে আগেই বাদ দিয়ে দেওয়া, কারণ এখানে আসলে বেশি সময় দেওয়া আমার জন্য লস। আমি বিশেষ করে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপার এবং হচ্ছে সাধারণ বিজ্ঞান আর হচ্ছে ম্যাথ আর মেন্টাল এবিলিটি, এগুলোতে মোটামুটি মানে কম সময়ের মধ্যে কম কষ্ট দিয়ে বেশি ফ্রুট পাওয়া যায়। এই জন্য হচ্ছে আমি ওভাবেই টার্গেট করছিলাম। আহ সাহিত্য বাদ দিয়ে বাকি যে 90 মার্ক, তার উপর আমি মোটামুটি কম সময়ের মধ্যে কম পরিশ্রম করে একটা গুড নাম্বার হচ্ছে আমি ক্যারি করতে পেরেছি। আর হচ্ছে দেন যেই এই 100 মার্ক মেডিকেল, ওখানে হচ্ছে ফিফথ ইয়ারের নলেজ মোর দেন এনাফ। শুধু হচ্ছে আমরা যদি আহ, বাজারে বিভিন্ন ধরনের যে বইগুলো আছে, বিশেষ করে সিনেপসের মাস্টার বুক আছে, এখান থেকে আমরা যদি বইটা একবার পড়ে ফেলতে পারি ভালো করে এবং দ্বিতীয়বার যদি রিভিশন দিই, মোর দেন এনাফ ওই 100-তে 100 পাওয়া। 100-তে 100 পসিবল না, 100-তে 80 পসিবল যারা খুব ভালো করতে পারবে তাদের জন্য। ইন্টারনেট ডিউটি অফ করে দেওয়া কি উচিত? চতুর্থ কোশ্চেন। আমার মতে ইন্টারনেট ডিউটি অফ করা উচিত না, কারণ স্পেশাল বিসিএস আসলে
আহ, এটা যে কখন হবে কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তার জন্য আমি এখনই ইন্টার্ন ডিউটি অফ করে দিব, ইন্টার্নিতে জয়েন করব না। এটা খুব মারাত্মক ভুল ডিসিশন হবে। ইন্টার্নের মতো জয়েন দিবে। ইন্টার্ন যেখানে শিডিউল করে মেডিসিন সার্জারি গাইনি হোক ওভাবেই শুরু করবে। তারপর আস্তে আস্তে সময়ের প্রয়োজনে আমাকে ডিসিশন নিতে হবে। আমি ডিউটি করব, ডিউটির মাঝখানে যতটুকু সময় পাওয়া যায় আমি হাইয়েস্ট ইউটিলাইজেশন করব। দ্যাটস মোর দেন এনাফ। তবে হ্যাঁ, পরীক্ষার আগে 1-2 সপ্তাহ রেজিস্ট্রার রেজিস্ট্রার বা সিএ ভাই বা আপু যার কাছে আছে তার থেকে ছুটি নেওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি। এবং সেক্ষেত্রে ইন্টার্নি পিরিয়ড শেষে ওই ডিউটিটা তাকে বলতে হবে যে আমি এক্সট্রা ডিউটি করে দিব, নো প্রবলেম। বাট খুব বেশি আমি ডিউটি অফ করে দিব, শুধু পড়তে থাকবো। সত্যিকার অর্থে ডিউটি অফ করে সত্যিকার অর্থে কোনো পড়াই হয় না। আর তুমি ডিউটি অফ করে দিবা, তোমার পার্টনার বা তোমার যে কলিগ, এখন যে বন্ধু সে তোমার ইন্টারনিতে কলিগ, সে ডিউটি করবে, তার উপর প্রেসার করবে, এটা একটা ইনজাস্টিস এবং কেউ তোমাকে ভালো চোখে দেখবে না। তা আমার মতে হচ্ছে ডিউটি অফ করে দেওয়া উচিত হবে না। ডিউটির মাঝখানেই পড়তে থাকা উচিত এবং এটা কন্টিনিউয়াস প্রিপারেশন থাকা উচিত। কন্টিনিউটিটাই হচ্ছে মেইন। দেন হচ্ছে আমাদেরকে যখন হচ্ছে পরীক্ষা চলে আসবে তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সিএ বা প্রফেসরের কাছ থেকে ছুটি নিয়ে একটা টানা যদি আমরা রিভিশন দিতে পারি, মোর দেন এনাফ। পঞ্চম প্রশ্ন হচ্ছে, যারা বিদেশে ক্যারিয়ার করতে চায় তাদের কি স্পেশাল বিসিএস এর প্রস্তুতি নেওয়া উচিত হবে? দেখো ভাইয়া, যারা বিদেশে যেতে চায় তাদের জন্য আসলে বিসিএস না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে স্পেশাল বিসিএস। বর্তমানে তুমি যারা বিদেশে যেতে চাও, তারা হয়তো চিন্তা করতেছে আমি মেডিকেল ইউএসএমডি দিব, অথবা হচ্ছে ইউকে জন্য প্ল্যাব দিব, অথবা হচ্ছে এমআরসিপি এমআরসিএস দিব, অথবা হচ্ছে এমসি দিয়ে আমি অস্ট্রেলিয়া চলে যাব। তুমি একটু খোঁজ খবর নিও যে যারা এই লাইনে আছে তারা কত বছর ধরে এই লাইনে আছে, এবং তাদের লাইফটা আসলে কতটা কঠিন হয়ে গেছে করোনার পর। বিশেষ করে বিদেশে যাওয়া করোনার পর অনেক কঠিন হয়ে গেছে। আমার অনেক পরিচিত ভাই আছে যে বিদেশের জন্য ওয়েট করতেছে, প্লেব দিচ্ছে, এমআরসিএস দিয়েছে, এমআরসিপি দিচ্ছে, বাট তারা ওখানে জব পাচ্ছে না। তো আলটিমেটলি আহ মাঝখানে এই সময়টাতে তাদের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে যদি কোনোভাবে স্পেশাল বিসিএসটা হয়ে যায়, সেখানে জয়েন করলো এবং সেই অবস্থায় সে আস্তে আস্তে বিদেশে ক্যারিয়ার করার জন্য যেই লাইসেন্সিং এক্সাম আছে, যে এক্সাম গুলো আছে সেগুলো যদি পাশ করে আস্তে আস্তে যদি বিদেশ যেতে চায়, এটা মোর দেন এনাফ। এবং আমার পরিচিত অনেক বড় ভাই বড় আপু আছে, তারা ওই বিদেশের জন্য অনেক ওয়েট করেছে, এখন শেষ পর্যন্ত স্পেশাল বিসিএস 48-এ জয়েন করেছে। এবং আমার আরেক বড় ভাই আছেন, উনি এখন একজন কর্পোরেট হসপিটালে জব করতেছেন এবং স্পেশাল বিসিএস জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমি বিদেশ যাব তাই বলে স্পেশাল বিসিএস দিব না, এটা আসলে এই ভুলটা করা উচিত হবে না। আমি তোমরা ছোট ভাই বোন যারা আছো তাদেরকে একটা স্পেশাল রিকোয়েস্ট করবো, পড়াশোনা করো। স্পেশাল বিসিএস এর জন্য তোমার যা বেসিক আছে এবং 2-3 মাসের একটা মোটামুটি কংক্রিট প্রিপারেশন মোর দেন এনাফ। আহ সর্বশেষ, সিনেস মাস্টারপিস ফর মেডিকেল সায়েন্স। আমি আমার বিসিএস জার্নিতে এই বইটাকে খুব ফ্রুটফুল মনে হয়েছিল। তো যখনই বিসিএস এর সার্কুলার দেয় তখন আসলে আমি নিজেই হচ্ছে একটু ঘাবড়িয়ে যাই যে এত কম সময়ের মধ্যে এত কিভাবে পড়াশোনা করব। তখন হচ্ছে বড় ভাইদের পরামর্শে ভাইরা হচ্ছে আমাকে এরকম একটা বই গিফট করছে। তো আমি হচ্ছে এই বইটাই হচ্ছে উল্টাইতাম, ডিউটি করতে আমি বইটা উল্টাইতাম। আর উল্টাইতে উল্টাইতে আমার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে কিভাবে প্রশ্ন আসে, আগের কোশ্চেন গুলো সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা হয়ে যায়। সেই অনুসারেই হচ্ছে প্রিপারেশন নিয়েছি এবং আলহামদুলিল্লাহ একটা ভালো ফলাফল পেয়েছি। তো ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ইফতেখার ভাইকে সুন্দরভাবে কোশ্চেন আনসার প্যাটার্নে সবকিছু আলোচনা করার জন্য। ইনফ্যাক্ট আমার মনে হয় বেশিরভাগ কোশ্চেনই ইফতেখার ভাই সুন্দরভাবে আনসার দিয়ে দিয়েছেন। তো আহ এই পর্যায়ে আমরা জোহেব ভাইকে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। তো জোহেব ভাই আমার মনে হয় আমাদের সাথে একটু আলোচনা করে ফেলুন। আপনার যে প্রশ্নটা আছে, বিশেষ করে আমাদের ইন্টার্নশিপে যারা আছেন তাদের মনে খুব কমনলি একটা প্রশ্ন থাকে যে আসলে আমরা মানে প্রিলির সময় তো আসলে তেমন কিছু লাগে না, বাট আপনার ভাইবার সময় হচ্ছে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হয়, কিছু সার্টিফিকেট নিয়ে যেতে হয়। তো ইন্টার্নশিপ অবস্থায় তো আসলে সব সার্টিফিকেট আমাদের কাছে থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব? হ্যাঁ, বা এরপরে আমাদের যে বিভিন্ন পুলিশ ভেরিফিকেশন বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন কাগজপত্র লাগে। তো এই কাগজপত্র রিলেটেড বেশ কিছু কোশ্চেন আমরা বিভিন্ন সময় পেয়েছি। জোহেব ভাইকে অনুরোধ করব যে কাগজপত্র রিলেটেড যে আপনার আহ কি কি আসলে আমাদের করণীয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য।
জোয়েব ভাইকে মনে হয় একটু হোস্ট বা কো হোস্ট করে দিতে হবে। মুন্না ভাই কি লাইনে আছেন? পোস্ট মনে হয় এখনো দেওয়া হয় নাই। হ্যাঁ আমি মুন্না ভাই আপনি লাইনে আছেন? আচ্ছা ভাই, আপনি একটু কথা বলতে থাকুন, আমি মুন্না ভাইকে রিচ করে আপনাকে কো হোস্ট করার ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর আহমেদ হাসান জোহেব, সহকারী সার্জন এবং মেডিকেল অফিসার অফ ডিজিজ কন্ট্রোল হিসেবে কর্মরত আছি রামু উপজেলা হেলথ কমপ্লেক্স কক্সবাজারে। আহ, তো আজকে আমাদের স্পেশাল বিসিএস ফর ইন্টার্ন, স্পেশালি 20-21 সেশনকে নিয়ে আজকে আমাদের যে জুম সেশন, লাইভ সেশন, সেখানে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। সালাম আলাইকুম। প্রথমেই আমি একটা ঘটনা দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের প্রোগ্রামের ডেলিগেট যারা যারা 20-21 সেশন, যারা এখনো ফাইনাল প্রপ দিয়েছো বা ইন্টার্ন শুরু করো নাই, তো এক এক সময় আমরাও এই পর্যায়ে ছিলাম। তো আমি একটা ঘটনা দিয়ে শুরু করতে চাচ্ছি। একদিন মানে বিসিএস এর তখনও গুঞ্জন শোনা যাচ্ছে, তখনও কোনো নোটিশ বা কিছু আমরা পাই নাই, কোনো প্রজ্ঞাপন আমরা পাই নাই তখনও। তো একদিন আসরের নামাজ পড়তে গেলাম, বের হয়ে আমার মেডিকেলে, আমি চিটাং মেডিকেলের থেকে চিটাং মেডিকেল থেকে পাশ করছি, তো আমার মেডিকেলের এক সিনিয়রকে দেখলাম। তো ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, এরকম তো শোনা যাচ্ছে সামনে একটা স্পেশাল বিসিএস হতে পারে। তো এখন আমরা তো মাত্র ইন্টার্ন শুরু করলাম, বেশি দিন হয় নাই। তো এখন আমার কি সিরিয়াসলি প্রিপারেশন নেওয়া উচিত হবে কিনা, বা আমার জন্য হোপ কতটুকু, আপনার স্যার এক্সপিরিয়েন্স কি বলে? তো ভাই বললেন ইন্টার্ন নেওয়ার তো আসলে সম্ভাবনা নাই। প্রথমেই ভাই যখন এভাবে বললেন আমার তো একটু খারাপ লাগলো, এবং আরো যে কথাবার্তাগুলো বললেন ভাই, আমি তো একটু ডিমোটিভেট। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। স্যার আপনাকে হোস্ট করে দেয়া আছে, এখন শেয়ার করতে পারবেন। জি জি জি। সরি, আমি একটু সময় চেয়ে নিচ্ছি।
আচ্ছা, একটু স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা জানাবেন আর কি। স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া, কিন্তু হচ্ছে আপনি ইয়ে করে নেন, ওই যে জি কি বলে এটাকে, স্যার ফোনটা একটু রোটেট করে নেবেন। রোটেট করে নেন। হ্যাঁ এই জি জি জি। হ্যাঁ। আচ্ছা, তো যেখানে ছিলাম, আমি ভাইকে বললাম যে আসলে কি করা উচিত। ভাই এর কথা শুনে ভাই একটু নেগেটিভ কথাবার্তা বললেন যে ইন্টার্নদের তো আসলে সুযোগ কম, তো আর নেওয়ার সম্ভাবনা কম, বা তোমাদের তো ইয়া পাবা না, তোমরা বিএমডিসি রেজিস্ট্রেশন বা বিএমডিসি স্থায়ী সার্টিফিকেট যেটা, এটা তো তোমরা পাবা না, ভাইভাতে ওটা না দেখালে তোমাদেরকে নিবে না, এই ধরনের কিছু কথাবার্তা বললেন। তো যাই হোক, একটু ডিমোটিভেট হলাম। পরে যখন ইয়া দিল, যে বিসিএস এর জন্য যে প্রজ্ঞাপন দিল, তো সেখানে আসলে ইন্টার্নদের বিষয়ে আলাদাভাবে কিছু বলা ছিল না। তবে পরবর্তীতে একটা সংশোধনী নোটিশ আছে, সংশোধনী, সেটা হচ্ছে বিএমডিসি স্থায়ী সার্টিফিকেট এই কথাটা চেঞ্জ করে সাময়িক অথবা স্থায়ী সার্টিফিকেট এভাবে বিএমডিসি একটা নোটিশ দেয়। সরি, বিএমডিসি বলছি, পিএসসি একটা নোটিশ দেয়। তো সেটা দেখে আমি মানে বিষয়টা দেখেন খুবই গুরুত্বপূর্ণ। যখন সাময়িক রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে, তার মানে এখানে ইন্টার্নদেরকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো যারা ইন্টার্ন, যারা এখনো পার্মানেন্ট রেজিস্ট্রেশন পায়নি, তাহলে তাদের জন্য সাময়িক রেজিস্ট্রেশন দিয়ে পরীক্ষা দেওয়ার, এপিয়ার করার এবং ভাইভাতে বসার সুযোগ তাদেরকে করে দেওয়া হয়েছে। তো এর মানে তাদের জন্য এটা একটা কি ভালো সুযোগ রয়েছে। তো এই জন্য আমি আমার যেটা সাজেশন, শুধুমাত্র কারো কথার উপর রিলাই না করে আমাদের উচিত হচ্ছে যে পিএসসির যে ওয়েবসাইট আছে, bpsc.gov.bd, এখানে সব নোটিশ গুলা বা বিজ্ঞপ্তিগুলো সবগুলো এখান থেকে যদি আপনি দেখেন, তাহলে আপনি সবচেয়ে রিলায়েবল ইয়াটা পাবেন। এখন আমরা কিছুটা এটাকে অর্গানাইজ করার চেষ্টা করছি। প্রথমত আমাদের এই যে আমরা সাইড দেখতে পাচ্ছেন, আমাদের প্রথম যেটা এমসিকিউ টাইপ রিটেন, এখানে আমাদের কি লাগে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিপিএসসি ফর্ম 1। এইটা ওয়েবসাইটে গিয়ে আপনি পাবেন, যেটা এখানে লেখা আছে, স্ক্রিনে দেখতেছেন, bpsc.gov.bd। তাহলে এই ফর্মের তিনটা অংশ থাকে। প্রথম অংশে পার্সোনাল ইনফরমেশন থাকে, দ্বিতীয় অংশে কিছু এডুকেশনাল ইনফরমেশন থাকে, তৃতীয় অংশে আপনার ক্যাডার রিলেটেড কিছু জিনিস থাকে। এখানে যে অংশটাতে আপনি সমস্যা ফেস করবেন, পার্সোনাল বা এডুকেশনাল, এগুলো নিয়ে আমাদের খুব একটা ঝামেলা হয় না। যেটাতে আমরা একটু সমস্যা ফেস করি সেটা হচ্ছে ক্যাডার সিলেকশনের ক্ষেত্রে যেহেতু এটা স্পেশাল বিসিএস, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে টেকনিক্যাল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডারের মধ্যে এরপর আপনি সিলেক্ট করবেন হেলথ ক্যাডার। এটা দ্বিতীয়ত আম, আপনার যে একটা ছবি দেওয়া লাগে অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, ছবি দেওয়া লাগে। তো সেই ছবির একটা সাইজ নির্ধারণ করা থাকে, আহ, যেটা হচ্ছে 300x300 পিক্সেল, এবং ফাইল সাইজ 100 KB এর বেশি নয়, এভাবে বলা থাকে, আপনারা দেখতেছেন। এবং একটা সিগনেচার দেওয়া লাগে। আচ্ছা, ফটোর ক্ষেত্রে সেটা হচ্ছে এভাবে বলা থাকে যে বিগত 3 মাসের মধ্যে এই ছবিটা তোলা এরকম হইতে হবে। আর সিগনেচার, যেটা এটার সাইজ দেওয়া থাকে 300x80 পিক্সেল, এবং ফাইল সাইজ লেস অর ইকুয়াল 60 KB, মানে এর বেশি নয়, 60 KB এর বেশি না। এবং একটা অনলাইন ফি আপনাকে দিতে হয়। এই ফি দেওয়ার নিয়মও ওখানে লেখা থাকে। বিশেষত আপনারা স্পেশাল বিসিএস এর পাইলে নোটিসে এই ফি দেওয়ার সিস্টেম লেখা থাকে, টেলিটক সিম থেকে ফিটা দিতে হয়, একটা যে 200 টাকার একটা ফি। এরপর সবচেয়ে বেশি আমাদের ডকুমেন্টস গুলো লাগে হচ্ছে ভাইভাতে। ভাইভাতে সবচেয়ে বেশি ডকুমেন্টস গুলো লাগে। তাহলে এই ভাইভাতে যাওয়ার আগে আমি আরেকটা যেটা বলবো, বিপিএসসি ফর্ম 1টা আপনি খুব ভালোভাবে সংরক্ষণ করবেন। এবং সেই সাথে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এটা আপনি আপনার যে কোনো মোবাইলে, সেটা নোটসে হোক বা কোনো ডায়েরিতে হোক, আপনি খুব ভালোভাবে সেটা সংরক্ষণ করবেন। আপনার পরবর্তী সকল কাজে এই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড গুলো আপনার লাগবে। এরপর আসি আমরা ভাইবার ক্ষেত্রে। তাহলে আপনি আল্লাহর ইচ্ছায় যে এমসিকিউ টাইপ রিটেন পরীক্ষা, সেটা উত্তীর্ণ হলেন। এরপর আপনাকে ভাইবা ফেস করতে হবে, এবং ভাইবাতেই আপনাকে কাগজপত্র নিয়ে সবচেয়ে বেশি হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে দেখতেছেন আপনারা
যে 3 সেট আপনাকে কাগজপত্র সাজাতে হবে। এটা আমি নিয়েছি ওই ডক্টর আনোয়ারুল ইসলাম স্যারের বোর্ডে, এই রিকোয়ারমেন্ট গুলো ছিল। এর বাইরে অন্যান্য বোর্ডেও মোটামুটি এগুলা কম বেশি কাছাকাছি থাকে। আমার কাছে অন্য অন্য কাগজপত্র আছে, আমি দেখছি এটাই হচ্ছে আমার কাছে একটু মোরলেস কমপ্লিট লাগছে। এর বাইরে আরেকটা জিনিস এখানে আসে নাই, সেটা হচ্ছে আপনার ওই একটা হাজিরা থাকে। আপনি যে এখানে উপস্থিত, আজকে ভাইবা দিতে উপস্থিত আছেন, সেই হাজিরা তালিকাতে অবশ্যই আপনি স্বাক্ষর করবেন। এর বাইরে আপনার ভাইবা প্রিপারেশন এর পাশাপাশি এই কাগজগুলোতে যাতে আপনার কোনো গ্যাপ না থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই সবগুলো কাগজ এখানে আপনি দেখতেছেন 3 সেট, আপনি সবগুলো একটা অতিরিক্ত সেট আপনি রেডি রাখবেন। কোনো কারণে আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে এটা আপনাকে হেল্প করবে। কারণ যদি কাগজপত্র আপনার গ্যাপ থাকে তাহলে স্বাভাবিক আপনার ভাইবা খারাপ হবে। তো যারা ইন্টার্ন করতেছেন তাদের জন্য যেহেতু আজকের সেশন, তাদের জন্য একটা টেক হোম মেসেজ হচ্ছে আপনার যে ইন্টার্ন শুরু করার সময় একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন দেওয়া হয়, ওটার মেয়াদ থাকে 1 বছর। তো আপনি খেয়াল রাখবেন আপনি যে ডেটে আপনার ভাইবা পরীক্ষাটা পড়বেন সেই ডেটে আপনার টেম্পোরারি রেজিস্ট্রেশনের মেয়াদ আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই আপনি সেটা রিনিউ করে যাবেন। আপনি বিএমডিসি থেকে ওই আপনার যে টেম্পোরারি রেজিস্ট্রেশন আছে সেটা আপনাকে অবশ্যই রিনিউ করে যেতে হবে, যদি এর মধ্যে আপনি পার্মানেন্ট রেজিস্ট্রেশন না পেয়ে থাকেন। যদি পেয়ে থাকেন তাহলে তো বিএমডিসি মূল অবশ্যই মূল সার্টিফিকেটটাই নিয়ে যাবেন। এর বাইরে এখানে যেগুলো আছে, যে আপনার বিভিন্ন সার্টিফিকেট গুলো অবশ্যই যে সত্যায়িত করে নিয়ে যাবেন। আপনার যেগুলো আছে ফটোকপি সবগুলো সত্যায়িত করে নিয়ে যাবেন, এবং সবগুলো একটা এক্সট্রা সেট আপনার কাছে আপনি রাখবেন। এরপর আসি ভাইবা পরে আসে আমাদের যে স্বাস্থ্য পরীক্ষা। তাহলে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে আপনাকে আগে একটা 50 টাকা ফি দিয়ে যে কোনো ব্যাংকের মাধ্যমে, সেটা হতে পারে বাংলাদেশ ব্যাংক, সেটা হতে পারে সোনালী ব্যাংক, যে কোনো ব্যাংকের মাধ্যমে, তফসিলভুক্ত ব্যাংক হতে হবে, সেই ব্যাংকের মাধ্যমে আপনি একটা ই চালান আপনাকে অনলাইনে 50 টাকা পে করে ই চালান আপনাকে রেডি করতে হবে, এবং এই ই চালানটা আপনাকে নিয়ে যেতে হবে পরীক্ষার সময়। যে স্বাস্থ্য পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনাকে এই ই চালানটা নিয়ে যেতে হবে। সেই সাথে আপনার যে এমসিকিউ টাইপ রিটেন যে প্রিলিমিনারি পরীক্ষা, সেটার এডমিট কার্ড আপনাকে সাথে নিয়ে যেতে হবে, এবং আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে যেতে হবে। এই পরীক্ষাগুলোর নাম এখানে দেওয়া আছে, বেসিক কিছু ইনভেস্টিগেশন আপনাকে করে যেতে হবে, ব্লাড গ্রুপ, আরএস টাইপিং, সিবিসি, তারপর ফাস্টিং ব্লাড সুগার, এই ধরনের কিছু বেসিক ইনভেস্টিগেশন আপনাকে করে যেতে হবে। এবং এই পরীক্ষাগুলো ভাইবার সরি স্বাস্থ্য পরীক্ষার যে ডেট পড়বে তার 5 দিনের ভিতর আপনাকে এগুলো করতে হবে আর কি। আর ওখানে এক্সট্রা একটা ফি দিতে হয়। আপনার স্বাস্থ্য পরীক্ষার যে বোর্ড থাকে সে বোর্ডে একটা এক্সট্রা ফি আপনাকে দিতে হয়। তো খুব বেশি গ্রস সমস্যা না হলে আসলে স্বাস্থ্য পরীক্ষায় কাউকে বাদ দেয় না। আর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট গুলো অবশ্যই মেডিকেল অফিসার বা তার ঊর্ধ্বে কারো দ্বারা এটা সার্টিফাইড হইতে হবে, নাইলে ওটা অ্যাকসেপ্টেড হবে না। তো সবশেষ হলো আপনার, আল্লাহ চাইলে আপনার গ্যাজেট হলো, আপনি এখন একজন বিসিএস ক্যাডার, এবং আপনি চাকরিতে যোগদান করবেন। উপজেলায় আপনার পোস্টিং হলো, পোস্টিং দিল, তাহলে উপজেলায় যোগদান করতে যাওয়ার ক্ষেত্রে আপনাকে কি কি জিনিস নিতে হবে এগুলো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে এই জিনিসগুলো আপনি নিয়ে যেতে হবে সবগুলো 3 সেট করে। তো 3 সেট হচ্ছে আপনার উপজেলাতেই জমা নিবে। এর বাইরে 1 সেট অ্যাকাউন্ট অফিসে যাবে, 1 সেট আপনার কাছে ব্যাকআপ থাকবে, বা অনেক ক্ষেত্রে অফিসে এই 1 সেট রেখে দেয়। তাহলে আপনি টোটাল সবগুলো 5 সেট করে রেডি করবেন, এটা হচ্ছে আমার সাজেশন। না হলে আপনি ওখানে গিয়ে আবার দেখা যায় যখন সবাই জয়েন দিয়ে দিছে তখন আপনাকে কাগজপত্র নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আপনাকে নতুন একটা টেনশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাহলে এই জিনিসগুলো যাতে না হয়, সব কাগজপত্র আপনি 5 সেট করে রেডি করবেন, সব সার্টিফিকেট গুলো এবং স্ট্যাম্প গুলো আগে থেকে রেডি করে নিয়ে যাবেন। সম্পত্তির বিবরণ এক্ষেত্রে ওই খেয়াল রাখবেন যে আপনি যে আপনার ই টিন যে করা আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে এই সম্পত্তির বিবরণটা দিতে হবে। আর ই টিন তো অবশ্যই বিএমডিসি রেজিস্ট্রেশন করতে হলে তখন ই টিন এমনি করতে হয়। তাহলে বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া আপনার আসলে যোগদানও পসিবল হবে না। তাহলে ই টিনের সাথে সামঞ্জস্য রেখে আপনি সম্পত্তির বিবরণটা পেশ করবেন। সেই সাথে ওই ছবি ছবি সবসময় ছবি আপনার সব জায়গায় লাগে, তাহলে আপনি একসাথে অনেকগুলো ছবি এই
ছবি আপনার কাছে রাখবেন, আপনার মানি ব্যাগে বা ইয়াতে রেখে দিবেন। তাহলে যখন যেখানে আপনার ছবিগুলো লাগে তাহলে ছবিগুলো দিতে পারবেন আপনি, অনেকগুলো ছবি আপনি বের করে রাখবেন। তো এই ছিল মোটামুটি কথাবার্তা। আর যেটা আমার টেক হোম মেসেজ যেটা, সেটা হচ্ছে সবসময় আপনি আহ, যে আমাদের পিএসসির ওয়েবসাইট, এটাতে আপনি সব নোটিশ গুলো পাবেন। এখানে ডেট অনুসারে সিকোয়েন্সিয়ালি কোন বিসিএস এর জন্য কি নোটিশ সবগুলো দেওয়া থাকে। তাহলে ওই নোটিশের উপর আপনি রিলাই করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, কাগজপত্রের ক্ষেত্রে কোনো গ্যাপ রাখবেন না। প্রয়োজনে আপনি অতিরিক্ত কাগজপত্র রেডি করে যাবেন, কিন্তু কম নিয়ে যাবেন না, তাহলে আপনি ইনশাল্লাহ সমস্যায় পড়বেন না। এবং যে কাগজপত্রগুলো আমরা মোটামুটি চেষ্টা করছি কম্পাইল করার, আমরা যেসব কাগজপত্র লাগে এর বাইরে আসলে কোনো কাগজপত্র দরকার নাই আর কি। এইগুলো যদি আপনারা ইয়া করে থাকেন, তাহলে আপনার জন্য জিনিসগুলো পরে মোরলেস এটা সামনের বিসিএস এই জিনিসগুলো সেমই থাকবে। আর যদি চেঞ্জ হয় সেটা আপনারা প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পারবেন। আশা করি এটুকুই। যদি কারো কোনো ইয়া না থাকে তাহলে আমি এটুকুই শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জয়েব ভাইকে, খুব সুন্দরভাবে কাগজপত্রগুলো নিয়ে একটা সবার মধ্যে যে কনফিউশন থাকে সেই কনফিউশন গুলো ক্লিয়ার করার জন্য। আহ তো এই পর্যায়ে আমরা হচ্ছে আমাদের মাইনুল হাসান ভাই আমাদের সাথে আছেন। মাইনুল হাসান ভাই আমাদের সাথে একটু আলোচনা করবেন যে মূলত বিসিএস এর প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত। যদি ইফতেখার ভাই এই সম্পর্কে মোটামুটি বলেছেন, তারপর মাইনুল ভাই একটু আলাদাভাবে ফোকাস করে এই সম্পর্কে একটু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটু কাইন্ডলি জানাবেন স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, সবাই আসলে ধৈর্য ধরে রাখা কঠিন অনলাইন মিটিং এতক্ষণ। মোটামুটি সব কথা শেষ, আমি জাস্ট একটু কিছু কথা অ্যাড করব। আমি ডক্টর মাইনুল হাসান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ শেষ করেছি। 48 বিসিএস রিকমেন্ডেড। ডক্টর জোহেব, ইফতেখার, আমরা সবাই ব্যাচমেট। প্রথমেই গুজব বনাম বাস্তবতা, বাস্তবতা এবং গুজব নিয়ে কিছু কথাবার্তা ইফতেখার বলেছে। একই কথা, আমাকে গতকালই একজন স্টুডেন্ট আমাকে নক দিয়েছিল যে ভাই আমরা আসলে অনেকে বলতেছে আমরা পরীক্ষা দিতে পারবো কিনা, পরীক্ষা দিলেও প্রিলি পাস করলেও ভাইভাতে আমরা বসতে পারবো কিনা। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে ইফতেখার বলেছে। তো আমি এক এক কথাই বলবো, সেটা হচ্ছে কোনো কনফিউশন নাই। আমি নিজে ইন্টার্ন অবস্থায় ছিলাম, আমি এখনো রিকমেন্ডেড। আমার ভেরিফিকেশন শেষ, হেলথ চেক আপ শেষ, গেজেটের জন্য ওয়েট করতেছি। সো 20-21-এ যারা ইন্টার্নশিপ করতেছো বা সামনে শুরু করবা, তারা কোনো কনফিউশন ছাড়াই প্রিপারেশন শুরু করতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে ভাইয়া অনেকে তো এফসিপিএস পার্ট 1 পাস করা, এমডি ফেজ এ পাস করা, এরকম অনেকে ভাইপা দিবে, তাদেরকে রেখে আমাদের কেন নেবে তার এক্সাম্পল আমরা নিজেরাই। সো নো কনফিউশন। প্রিপারেশনের ক্ষেত্রে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদেরকে ফার্স্টেই সিলেবাসটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তোমার সিলেবাসে কি আছে, তোমাকে কি পড়তে হবে। তোমার সিলেবাসে তোমার পুরা মেডিকেল লাইফের যতগুলো সাবজেক্ট তুমি পড়ছো অ্যাকর্ডিং টু 48 বিসিএস, সবগুলো সাবজেক্ট আছে। এর পাশাপাশি যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেল পার্ট। জেনারেল পার্টে 100 মার্ক, যেখানে বাংলাতে আছে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে 20 মার্ক, ইন্টারন্যাশনাল 20 মার্ক, মানসিক দক্ষতা এবং গাণিতিক 10 মার্ক করে, ওটা 100 মার্ক জেনারেল পার্টে। এখন বাংলাতে যে 20 মার্ক, তার ভিতরে 5 মার্ক হচ্ছে সাহিত্যে, আর 15 মার্ক হচ্ছে বাংলা ব্যাকরণ। ইংরেজিতেও একইভাবে, ইংলিশ লিটারেচারে 5 মার্ক এবং ইংলিশ গ্রামারে হচ্ছে 15 মার্ক। ইফতেখার এই কথাটা বলেছিল। তো ইংলিশ এবং বাংলা লিটারেচার যে পার্টটা, এই পার্টটা মাত্র 5-5 10 মার্ক, কিন্তু সিলেবাসটা হিউজ। তো কম্পারেটিভলি ইজি হচ্ছে, আমাদের অনেকেরই বাংলা গ্রামার বা ইংলিশ গ্রামার আমরা কম্পারেটিভলি ভালো পারি রাদার দ্যান লিটারেচার, কিছু এক্সেপশন থাকবে অনেকেই। তো এই জন্য তোমাদের মেইন ফোকাসটা রাখতে হবে যে আমি বাংলা এবং ইংরেজি গ্রামার পার্টটা যদি ভালো করে প্রিপারেশন নেই, তাহলে এই যে 15-15-30 মার্ক, এই 30-এর ভিতরে ইজিলি 25+ পাওয়া পসিবল। এখন সাহিত্য কি একদমই বাদ দিয়ে দেবো কিনা? এখন আমাদের যখন আমরা 48 বিসিএস প্রিপারেশন নিচ্ছি, আমাদের মার্চে আমরা ইন্টার্নশিপ শুরু করছিলাম, 28 ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি। আমাদের পরীক্ষাটা হয়েছিল প্রিলি অগাস্টে, ভাইবা দিয়েছি আমরা সেপ্টেম্বরে। তো আমাদের সময়টা আসলে আমরা খুবই কম পেয়েছি, মানে আমি বলা যায় যে আসলে বিসিএস এ যখন সার্কুলার দিল, আমাদের ওই যে কনফিউশন ছিল যে পরীক্ষা দিতে পারবো কিনা, আমাদের নিবে কিনা। তো দেখা যায় আমরা মাত্র 1.5 মাস মতো সময় পেয়েছি। তো ওই সময়ের ভেতরে আমাদের আসলে লিটারেচারের দিকে ফোকাস রাখার কোনো সুযোগ ছিল না, ব্যক্তিগত যারা আগে থেকে কোনোদিন পড়ে নাই। বাট তোমরা যারা আছো, এখনো সার্কুলার দেয় নাই, তোমরা অবশ্যই লিটারেচার পড়বা। বাট কোনটা পড়বা দেখো, কিছু লিটারেচারের পার্টটা আছে যেই পার্টটা কখনোই চেঞ্জ হবে না। লাইক
প্রাচীন যুগ, মধ্যযুগ, এই যুগের সাহিত্য তো নতুন করে কেউ তৈরি করতে পারবে না। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো আবার আসবে না, নজরুল তো আবার আসবে না, তাহলে এই যে পার্টটা কখনো চেঞ্জ হবে না। উইলিয়াম শেক্সপিয়ার, সে কিন্তু নতুন করে আর জন্মাবে না, তাহলে লিটারেচার বাড়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে যেই টপিকস গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, সাহিত্যের এই পার্টটা যেটা চেঞ্জ হবে না, সেই পার্টটা অবশ্যই তোমাদেরকে একটু একবার দেখে রাখা উচিত। তবে অবশ্যই ফোকাস রাখবে গ্রামারের দিকে। বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী আসলে হিউজ টপিকস, এটা তো আসলে কোনো সীমানা নাই। তো এই জন্য তোমরা অবশ্যই একটা বই ফলো করবা। এখন সেক্ষেত্রে তোমরা আমাদের সিনাপসের কোর্স সেটাও করতে পারো, অথবা এর বাইরে তোমাদের কোনো যেটা তোমাদের পছন্দ সেটা করতে পারো। বাট এই জিনিসটা তুমি যদি 20-40 মার্ক তুমি যত প্রিপারেশন নাও না কেন, তুমি 30+ পাওয়া খুবই ইজি, বাট তুমি কিন্তু ফুল মার্কস এখানে পাবা না। বাট তুমি যদি একটু খেয়াল করো, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি, আমরা তো প্রত্যেকেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাই না? আমাদের প্রত্যেকেই কখনো কখনো ম্যাথ করছি, যদিও বলা হয় যে মেডিকেল স্টুডেন্ট আসলে ম্যাথে খুব বেশি পারদর্শী না, বাট আমরা অনেকেই আসলে, সবাই, অনেকে না, সবাই আসলে ম্যাথ জীবনে করছি। তো এই ম্যাথ এবং মানসিক দক্ষতা তুমি যদি এই দুটো টপিকস এখন ভালো করে ফোকাসে রাখো, তাহলে এই 20-এর ভেতরে আমি বলি যে 18, মানে 18 মার্কস খুব ইজিলি পাওয়া যাবে। 20-এর ভেতরে 18 মার্ক খুব ইজিলি পাওয়া যাবে যদি ম্যাথ সবগুলো টপিকস একটু বিগত বছরের প্রশ্ন সহ দেখে যাওয়া যায়, তাহলে খুব ইজিলি এখানে 18 মার্ক পাওয়া সম্ভব। তাহলে আমি একটু খেয়াল করি, যেহেতু আমাদের স্পেশাল বিসিএস এ কিন্তু যেহেতু রিটেন নাই, তাহলে প্রিলি এবং ভাইবা, প্রিলি প্লাস ভাইবা, এই দুইটা মার্কস যোগ করে তারপরে কিন্তু হচ্ছে আমাদের বিসিএস এর ফাইনাল রেজাল্টটা দেওয়া হয়। তাহলে আমাদের প্রিলি বা এমসিকিউ টাইপ রিটেন যেটাকে বলা হয়, সেখানে 200 মার্ক আছে, ভাইভাতে থাকবে 100 মার্ক। ভাইবার মার্কটা কম বেশি হতে পারে, কখনো বলা হচ্ছিল যে 50 করবে, সেটা যেটাই করুক না কেন, দুইটা মিলায়ে 300 মার্ক ছিল, সেটা 250 হতে পারে। তো এই অ্যামং 300 কিন্তু হচ্ছে যত পাওয়া যাবে, সেই অনুযায়ী হচ্ছে ফাইনাল রেজাল্টটা হবে। তার মানে প্রিলিতে বেশি মার্কস পাওয়াটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জেনারেল বিসিএস এ যেটা হয়, প্রিলি পাস করলেই শেষ, প্রিলির মার্কস আর কিন্তু ম্যাটার করে না। কিন্তু স্পেশাল বিসিএস এ প্রিলির মার্কসটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। দেখা যাচ্ছে কেউ প্রিলিতে 140 প্লাস পাচ্ছে, আবার কেউ প্রিলিতে 115 প্লাস পাচ্ছে। এখন যে 140 প্লাস পাবে, সে কিন্তু ভাইভাতে যদি পাশ করে জাস্ট, অর্থাৎ 50 পায়, তাহলে সে কিন্তু হচ্ছে আহ, দেখা যাচ্ছে ফাইনাল রেজাল্ট টিকে যাচ্ছে। এই জন্য প্রিলিতে বেশি মার্কসটা পেতে হবে, শুধু পাশ করাটাকে গুরুত্ব দেওয়া উচিত না। এখন সেকেন্ড পার্টটা হচ্ছে মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সে 100 নাম্বার। এই মেডিকেল সায়েন্সটা তোমরা যারা 20-21 সেশনে আছো, তোমাদের জন্য সব থেকে ভাইটাল পয়েন্ট। আমি মনে করি যে তোমরা সব থেকে বেশি এখানে অ্যাডভান্টেজ পাবা। তোমাদের থেকে বেশি মেডিকেল পার্ট আর কেউ পারবে না। বিশেষ করে এই যে বেসিক, মানে প্রি এবং প্যারা ক্লিনিক্যাল সাবজেক্ট গুলা, তোমাদের থেকে রিসেন্ট আর কেউ পড়ে নাই যারা অ্যাপিয়ার করবে পরীক্ষাতে। এবং ক্লিনিক্যাল পার্টে যে 50 মার্ক, দেখো মেডিসিন, সার্জারি এবং গাইনিতে 17, 17 এবং 16, 50 মার্ক। এই 50 মার্ক সব থেকে রিসেন্টলি তোমরা পড়ছো, তোমরা ফাইনাল প্রপ দিলা রিসেন্টলি, তোমাদের থেকে বেশি আর কেউ পারে না। এখন বলতে পারো ভাই যে এফসিএস পার্টন করছে মেডিসিনে, সে মেডিসিন ভালো পারবে, সার্জারি গাইনি সে ভালো পারবে না। এভাবেই যে রেসিডেন্সি ভালো করে দিচ্ছে, সে হয়তো কিছু বেসিক সাবজেক্ট পারবে, বাট তার কিন্তু যে কোনো এক সাবজেক্ট হয়, সে মেডিসিন ভালো পারবে না, হয় গাইনি অথবা সার্জারি। সো এই জায়গাটা তোমরা সব থেকে ভালো আগে থাকবা। এই জন্য কোনো টেনশন ছাড়াই তোমরা এই জায়গায় আগায় আছো, এটা ধরেই পরীক্ষার দিকে আগানো শুরু করো। তাহলে আমার এই দুইটা স্লাইডের মেইন কথা হচ্ছে, তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট টার্গেট, অ্যানালাইজ ইউর সিলেবাস। ওকে, এখন সিলেবাস দেখলাম, এখন কি করতে হবে? প্রায়োরিটি সেট আপ করতে হবে। এখন ডক্টর ইফতেখারের ব্যাপারটা বলেছে। তো দেখো, প্রথম যে প্রশ্ন, সেটা ডিউটি নাকি স্টাডি। এখন ইন্টার্নশিপে কিন্তু আমি বললাম যে আসলে মেডিকেল ওয়াইজ ইন্টার্নশিপ ভ্যারি করে, একই মেডিকেলের বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যারি করে, একই ডিপার্টমেন্টের ইউনিট অনুযায়ী তোমার মানে ডিউটি ভ্যারি করে। ইভেন একই ইউনিটে তুমি কোন সিএ বা এআর এর সাথে কাজ করতেছো, সেটাও কিন্তু তোমার ডিউটি আওয়ার বা ডিউটির হেক্টিকনেস সময় কি করে ডিফারেন্স গড়ে তোলে। এখন দেখো, আমি বলবো ডিউটি নাকি স্টাডি না, আমি বলবো ডিউটি উইথ স্টাডি। ওকে, অর্থাৎ স্টাডি করতে হবে ডিউটির সাথে। এখন ডিউটিকে বাদ দিব, যেহেতু এখনো বিশেষ সার্কুলার দেয় নাই, সো অ্যান্সার এখন ডিউটি বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন তুমি যখন সিনিয়রদেরকে প্রশ্ন করবা, অর্থাৎ আমাদেরকে, আমরা যারা আমরা কয়েকজন হয়তো ইন্টার্নশিপের মাঝখানে আমরা গ্যাপ নিয়েছি, কেউ কেউ গ্যাপ ছাড়াই প্রিপারেশন নিয়েছে, কারো কারো প্রিপারেশন আগে থেকে নেওয়া ছিল, তার গ্যাপ নেওয়ার প্রয়োজন নাই। এখন এই পুরো জিনিসটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে। ওকে, এখন কথা হচ্ছে ভাই কখন বাদ দিব। এখন কখন বাদ দিব, অনেকে হয়তো বাদ দেওয়া লাগবে না, বাট যদি বাদ দিতে হয়, সেটা আমি মনে করি যে প্রিলি যখন তোমার ডেট দিবে, প্রিলির 15 দিন আগে অথবা 20 দিন আগে, সর্বোচ্চ 1 মাস আগে তুমি তোমার যে সিএ তাকে বলে তুমি হচ্ছে লিভ নিতে পারো। তবে অবশ্যই সেই ক্ষেত্রে মনে রাখতে হবে
অফিসিয়াল এক্সটেনশন নেওয়া যাবে না, মানে যেটা তোমার বিএমডিসি থেকে এক্সটেনশন দেয় এই এক্সটেনশনটা নেওয়া যাবে না। কারণ নির্দিষ্ট টাইমের ভিতরে ইন্টার্নশিপ শেষ করাটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আনঅফিসিয়াল এক্সটেনশন নিতে হবে, বলতে হবে যে আমি এটা করে দিব। এখন একটা ব্যাপার হচ্ছে, তুমি যখন সাকসেসফুল হবা, তোমার যখন বিসিএসটা হয়ে যাবে প্রিলি, তখন দেখবে এভরিওয়ান ইজ সাপোর্টিভ, সবাই তোমাকে সাপোর্ট করতেছে যে তোমাকে এক্সট্রা ডিউটি করে। আমি এটা করেছি। আমি আমার প্রিলি মোটামুটি 20 দিন আগে আমি ইন্টার্নশিপ থেকে গ্যাপ ছুটি নিয়েছিলাম, এবং আমি সেটা হচ্ছে যখন আমার প্রিলি হয়ে গেছে বা ভাইবার পরে আমি মোটামুটি দেখা যাচ্ছে ওভার ডিউটি করে, কখনো এক্সট্রা অ্যাডমিশন করে দিয়ে, হ্যাঁ আমি এটা কভার করে দিয়েছি। তো এটাও আর কি করতে পারো, বাট সেটা হচ্ছে সার্কুলার দেওয়ার পরে তোমার প্রিপারেশনের ইয়ে অনুযায়ী। কারণ দেখা যায় লাস্ট 15-20 দিন আমাদের জন্য খুবই ভাইটাল, বিশেষ করে রিভিশন করার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেভ ইউর এনার্জি। দেখো ইন্টার্নশিপ আসলে আমি তো বললাম যে সেটা ভ্যারি করে, বাট চেষ্টা করতে হবে যে যতটুকু তোমার এনার্জি সেভ করা যায়। এখন বাজারে তো অনেক বই আছে। এখন তুমি চাইলে কিন্তু তোমার পুরা যে এমবিবিএস সিলেবাস, তুমি সেটা নিয়েও বসতে পারো যে আমি যত গাইড পড়ছি সব গাইড এখন পড়বো, বাট তোমার হাতে কিছু সময় আছে, সময় নাই। সো তোমার এনার্জি সেভ করতে হবে, তোমাকে এমন একটা বই চয়েস করতে হবে যে বইটা তোমাকে খুব অল্প সময়ে তোমার পুরা পিএসসি যে সিলেবাসটা তোমাকে দিবে সেটা কভার করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা মাস্টার পিসটাকে অবশ্যই ফার্স্ট অপশন নিতে পারো। আমি এটা ফলো করেছি এবং আমি রিকমেন্ড করছি। সেকেন্ড, ভাই আমরা কিভাবে ইন্টার্নশিপে টাইম বের করবো? তো আমি বলবো টাইম বের করতে হবে না, ইউ হ্যাভ টু ক্যাপচার দ্য টাইম। টাইম ক্যাপচার করো। তুমি তোমার পুরো টাইমকে ইন্টার্নশিপে 3টা ভাগে ভাগ করতে পারো। সেটা হচ্ছে প্রাইম টাইম। হোয়াট ইজ প্রাইম টাইম? প্রাইম টাইমটা হচ্ছে, ধরো তোমার আজকে জাস্ট রেগুলার ডিউটি, সকাল 8টা থেকে তুমি গেলা 2:30 পর্যন্ত, কোনো অ্যাডমিশন ডে না, কোনো ওটি ডে না, কোনো ইমার্জেন্সি নাইট বা ইভিনিং নাই। দ্যাট ইজ ইউর প্রাইম টাইম। এই প্রাইম টাইম যখন তুমি তোমার ফ্রেশ ব্রেইন থাকবে, তোমার ব্রেইনটা একদমই ফ্যাটিক না, তখন তুমি কি করবা? তুমি ম্যাথ করবা। তখন তুমি হচ্ছে তোমার মেন্টাল পার্টটা করবা, মানসিক দক্ষতা, ইংলিশ গ্রামার, যেটা তোমাকে কনসেপ্ট ডেভেলপ করে পড়তে হবে, অথবা মেডিকেল সায়েন্সের যে কোনো পার্ট যেটা তোমাকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে, সেই পার্টটা তুমি অফকোর্স প্রাইম টাইমে পড়বা। ওকে। নেক্সট অপশন, ডেড টাইম। হোয়াট ইজ ডেড টাইম? ডেড টাইমটা হচ্ছে, ধরো তুমি একটু বাইরে থাকো, তুমি ডিউটিতে যাচ্ছ, তোমার ডিউটিতে যাওয়ার সময়টা, অথবা তুমি ডিউটি থেকে ফিরছো, ফেরার পরে তুমি খাবার খাচ্ছ, তোমার খাবারটা এখনো আসে নাই, দেরি হচ্ছে, অথবা বিকাল বেলায় তোমাকে খুব বেশি পড়তে ভালো লাগতেছে না, বাট তারপরে পড়তে হবে, অর্থাৎ ব্রেইনটা একটু ফ্যাটিক হয়ে আছে, অথবা ইভিনিং তুমি ডিউটিতে আছো, ডিউটিতে থাকা অবস্থায় ধরো তোমার পেশেন্ট ফ্লো কম, প্রি অ্যাডমিশন ডে, তেমন পেশেন্ট নাই, ঠিক আছে, তুমি নাইট পড়তেছো, তোমার কোনো পেশেন্ট ফ্লো নাই, সেটা হচ্ছে ডেড টাইম। এখন এই ডেড টাইমে তুমি কিন্তু হাসপাতালে বসে ম্যাথ করতে পারবে না, বাট তুমি হাসপাতালে বসে চাইলেই তোমার ভোকাবুলারি পার্টটা তুমি কিন্তু পড়তে পারবা। তুমি চাইলে তুমি তোমার বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে কিছু এমসিকিউ তুমি প্র্যাকটিস করতে পারবা। তুমি চাইলে এভাবে, অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করা, একটু ভোকাবুলারি পড়া, যেটার জন্য আমাদের ব্রেনকে খুব বেশি চিন্তা করতে হয় না, ঠিক আছে, একটু মেমোরাইজিং টাইপের জিনিসগুলো, এইগুলো তুমি কিন্তু হচ্ছে এই ডেড টাইমে করতে পারো। এখন 3 নাম্বার অপশন, রিকভারি টাইম। এই রিকভারি টাইমটা কোনটা? দেখো আমাদের বডি তো আসলে কোনো একটা মেশিন, বাট আলটিমেটলি প্রত্যেকটা মেশিনের কিছু সীমাবদ্ধতা আছে, আমরাও ফ্যাটিক হয়ে যায়। তুমি ধরো তোমার আজকে তোমার অ্যাডমিশন ছিল, তুমি 12 আওয়ার্স ডিউটি করছো বা 18 আওয়ার্স করার পরে তুমি যদি চাও যে আমি আবার পড়তে বসবো, দেখা যাবে তুমি আসলে পড়াও হবে না, তোমার ঘুমও হবে না। সো ঘুমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে, ভাই আমরা কত ঘন্টা ঘুমাবো? এটা আসলে সঠিক অ্যান্সার নাই, বাট অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু ইয়ার নিডস তুমি চেষ্টা করবা যে 5 to 6 আওয়ার্স অর 7 আওয়ার্স যথেষ্ট ঘুম। তবে চেষ্টা করতে হবে যে বডি যেন রিকভার করার টাইম পায়, অর্থাৎ অ্যাডমিশন, ওটি, ইমার্জেন্সি, নাইটের পরে অফকোর্স তোমাকে রিকভারির জন্য টাইম দিতে হবে। আমাদের একটা জাতীয় প্রশ্ন, ভাই আমরা আসলে কত ঘন্টা পড়বো? এই কত ঘন্টা পড়বো, এই প্রশ্নটা আসলে বলা যায় অ্যাকর্ডিং টু পার্সন এটা ভ্যারি করবে, কারণ যার আগে প্রিপারেশন নেওয়া আছে তার কম পড়লেও হবে। এখন তুমি যখন একজন জেনারেল বিসিএস এর টেকা ভাইকে প্রশ্ন করবা ভাই কত ঘন্টা পড়া উচিত, সে তোমাকে একভাবে প্রশ্ন করবে। তুমি যখন আমাকে প্রশ্ন করবা তখন আসলে আমি একভাবে অ্যান্সার করবো, বাট তুমি যেহেতু ইন্টার্ন, তোমার আসলে ব্যাপারটা সবসময় সেম হবে না। দেখো, চেষ্টা করতে হবে যে মিনিমাম ভায়াবল স্টাডি টাইম, যখন নর্মাল ডে, অর্থাৎ তুমি রেগুলার ডিউটি করছো, জাস্ট মর্নিং ডিউটি, তোমাকে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা পড়ার চেষ্টা করতে হবে। যে কোনো ভিজিটে কখন? ভিজিটে হতে পারে যে তোমার ধরো ইভিনিং আছে অথবা নাইট আছে, অবশ্যই অ্যাডমিশন ডে না, তুমি 4 থেকে 5 ঘন্টা টার্গেট করো। অ্যাডমিশন, ওটি বা পোস্ট অ্যাড অথবা এমার্জেন্সি ডিউটি 2 থেকে 3 ঘন্টা। আর যেদিন তুমি অফ ডে পাবা, যে কোনো অফ ডেতে তোমাকে ট্রাই করতে হবে যেন তোমার পড়ার ঘন্টাটা 12 আওয়ার্স প্লাস থাকে। ওকে। এখন দেখো, এটা কেন বললাম, এখন তুমি যদি ডেইলি টার্গেট করো আমি ডেইলি 8 ঘন্টা করে পড়বো, এটা কখনোই পসিবল না। তোমার ইন্টার্নশিপের ভিতরে তুমি কখনোই 8 ঘন্টা টানা পড়তে পারবা না, ইট ইজ ইম্পসিবল। এখন কারণ তোমার অ্যাডমিশনটা তুমি যখন পারবা না, তখন তুমি আলটিমেটলি কি হবে? তুমি হতাশ, আমি তো পড়া হয় নাই, আমি হতাশ হয়ে যাচ্ছি। এই জন্য নট ডেইলি, টার্গেট উইকলি। তুমি সপ্তাহে টার্গেট করো যে আমি সপ্তাহে এত ঘন্টা পড়তে পারবো, অথবা সপ্তাহে আমি এই এই টপিকস গুলো পড়বো। এইভাবে টার্গেট করলে যেটা হবে,
যে তোমার প্রিপারেশনটা ভালো হবে এবং একটু হতাশ হবে না। তবে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নো জিরো ডে। তুমি যতই হেক্টিক ডিউটি থাকুক, 24 ঘন্টা ডিউটি থাকলেও কোনো জিরো ডে, অর্থাৎ কোনো পড়াশোনাই হয় নাই এইরকম দিন একটা দিনও পার করা যাবে না। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার যখন বিসিএস প্রিপারেশন শুরু করি আমি স্পেশাল, তখন আমার মেডিসিন ডিউটি চলে। মেডিসিন ডিউটি, এবং আমার ইচ্ছা হচ্ছে ক্যারিয়ার করা মেডিসিনে। খুবই ঝামেলায় পড়ে গেলাম যে কি করব। তো আমি কি করতাম, আমি হচ্ছে যখন ডিউটিতে যেতাম, দেখা যাচ্ছে আমি আমার ডিউটির মাঝখানে পড়তে পারি এরকম কোন টপিকস আমি আমার ফোনে রেডি করে নিয়ে যেতাম। এখন অবশ্যই ইউনিট রুমে বসে যখন সবাই বসে আছে, তার মাঝে তুমি বই নিয়ে পড়তে পারবা না, তোমাকে ফোনে অথবা অন্য ডিভাইসে পড়তে হবে। তো বুঝলে সমস্যা নাই কেউ, বাট আসলে বই নিয়ে পড়াটা খারাপ দেখায়। অন্য ব্যাচমেট অথবা অন্য যারা কলিগ থাকবে তারা ডিমোটিভেট হবে তোমাকে দেখে। তো কি করতে হবে, তুমি হচ্ছে তোমার ফোনে নিয়ে গেলা কিছু এমসিকিউ বা কোনো টপিকস যেটা হচ্ছে মেমোরাইজ করা যায়, অথবা রিভিশন দিচ্ছ এরকম কিছু। তো দেখা যাচ্ছে মর্নিং এ ফলো আপ দিলাম, ফলো আপ দেওয়ার পরে আমার ইউনিট হেড রাউন্ড হয়তো একটু দেরিতে আসবে, অথবা রাউন্ডের পরে রাউন্ড শেষ হয়ে গেল 12টায়। এখন আমাকে তো 2টার আগে আসতে দিবে না ইউনিট থেকে। কিছু ওই সময় কি হয়, ইউটিউবে বসে আছি, গল্প করতেছি, আড্ডা দিচ্ছি, কোনো প্রোডাক্টিভ কাজ হচ্ছে না। তো এই টাইমটা তুমি কি করতে পারো, তোমার ফোনে অথবা ছোট কোনো নোটে তুমি কিন্তু ওই সময় প্রিপারেশন নিতে পারো। তো এইভাবেই তোমাকে হচ্ছে তোমার বিজনেসের ভেতরেই তোমাকে কিন্তু কি করে ফেলতে হবে, তোমার পড়ার টাইম, তোমার পড়ার টপিকস কভার করতে হবে। তো ওকে, এখন ভাইয়া কিভাবে পড়া শুরু করব? তোমাদের জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট দেখো, যে প্রিভিয়াস কোয়েশ্চেন বিগত বছরে আসলে মেডিকেল তোমার বিসিএস পরীক্ষাতে আসলে কোন প্রশ্নগুলো আসছে, বিশেষ করে স্পেশাল বিসিএস এ কোন প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি শুরু করবা, তোমার ফার্স্ট কাজ হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন্সটা দেখা। দেখলে কি হবে, ইউ উইল লার্ন দ্য প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স, তুমি কোশ্চেনের প্যাটার্ন জানতে পারবা, দেন তুমি কনসেপ্ট ডেভেলপ করবা। এখন এটা যেটা হবে, তুমি তোমার সিলেবাসটা অনেক বড় থেকে তোমার কম মনে হবে, এবং তোমার অপ্রয়োজনীয় যে পড়া সেটা কিন্তু কমে যাবে। এবং এরপর তুমি হচ্ছে কি করে প্র্যাকটিস করবা, দেন লাস্ট টাইমটা হচ্ছে রিভিশন। ওকে, তাহলে যে কোনো ভালো একটা, যেখানে ভালো বিগত বছরের কোশ্চেন্স দেওয়া আছে, এই কোশ্চেন্স গুলো পড়ার পরে আমি মেইন পড়া শুরু করব। ঢালাও ভাবে অন্ধ হয়ে ঢিল ছোড়ার থেকে একটু আগে দেখে নাও তোমার পরীক্ষাতে কি আসে। মেডিকেলে, আমাদের মেডিকেল সায়েন্সের যে বড় পার্ট, এই বড় পার্টের ভিতরে এমন টপিকসও আছে যে টপিক্সটা হয়তো এফসিপিএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট, রেসিডেন্সি বেশি ইম্পর্টেন্ট, বাট বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট না। তুমি যদি একটু বিসিএস এর প্রশ্নগুলো খেয়াল করো, দেখবা বিসিএস এর কোশ্চেনটা একটা লাইনে, অর্থাৎ একই লাইনে, ধরো এটা 7 নাম্বার কোশ্চেন, এখান থেকে প্রশ্ন থাকবে, প্রশ্নের পর এ বি সি ডি 4টা অপশন, এই 4টা অপশন সেম লাইনে থাকে। বেশিরভাগ কোশ্চেন এমনই ছিল 48-এ। তাহলে এক লাইনেই প্রশ্ন, এক লাইনেই অপশন দিয়ে দিচ্ছে, তার মানে এত ছোট। তাহলে যখন পড়বা, তখন তোমাকে এইভাবে একই মানে শর্ট অ্যান্সার, এক কথায় উত্তর, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে বেশি আসে। দেখা যায় সিনারিও বেসড কোয়েশ্চেন, আমি দেখলাম যে 48-এ সিনারিও বেসড কোয়েশ্চেন সর্বোচ্চ 2 থেকে 3টা আসছে, হ্যাঁ, যেটা এফসিপিএস বা অন্য পিজির পরীক্ষাতে বেশি আসে। তো এই জন্য এই কথাগুলো মাথায় রাখতে হবে। কিছু আনপ্লেজেন্ট ট্রুথ, আমরা আসলে আমাদের প্রত্যেকেরই অবস্থা সেম না, প্রত্যেকেই ডিফারেন্ট সিচুয়েশনে আছে। এখন এই অবস্থায় আমাদের অনেকেরই আসলে ইন্টার্নশিপের বাইরে বাইরে ডিউটি করতে হয়, অনেকের হয়তো বা টিউশনই করতে হয়। তো আমি বলবো আসলে ইন্টার্নশিপ এবং বিসিএস প্রিপারেশনের মাঝখানে তুমি যদি আবার বাইরে ডিউটি করতে যাও বা টিউশনই করতে যাও, তোমার জন্য আসলে পড়াশোনা করাটা খুবই কঠিন হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখো। তো অ্যাকর্ডিং টু ইউর নিডস তুমি একটু এটা সর্ট আউট করার চেষ্টা করো। যেহেতু বিসিএস কিছু অনারিয়াম পাওয়া যায়, তুমি চাইলে কিছুটা স্যাক্রিফাইস করতে পারো ওইদিকে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, তোমার পড়াশোনা কেউ পড়ে দিবে না, তোমার সময় সংক্ষিপ্ত, এবং মনে রাখতে হবে যে তোমার পড়া তোমাকেই পড়তে হবে। তো এই অপ্রিয় সত্য কথাগুলো মনে রাখবা। সেকেন্ড হচ্ছে, তুমি পড়তেছো, পড়ার সময় তুমি একজন এফপিএস পার্টন করা ভাইকে মেসেজ দিলা যে ভাই, আমার তো এই অবস্থা, আপনি কিভাবে পড়তেছেন। সে অনেক কিছু বলবে, আমার তো এভাবে আমার কোচিং এ মার্কস, তো তুমি কি করবা, সিনিয়রকে দেখে তুমি হতাশ হয়ে যাবা যে আমার তো মার্কস আসে না, ভাইরা তো মার্কস কিভাবে আসে। হতাশার কোনো কারণ নাই। তুমি চেষ্টা করবা যে এই সময়টুকু কারোর দিকে কম্পেয়ার করার দরকার নাই, তুমি তোমার নিজের প্রিপারেশনের দিকে ফোকাস রাখো। ওকে, দেখবে আর যাচ্ছ। ওকে, এই জন্য চেষ্টা করবা যে সিনিয়রদের কথা শুনতে হবে, তবে কিছু সিনিয়র আছে, কারণ তুমি দেখো তুমি কিন্তু হচ্ছে তোমার সিনিয়রের কম্পিটিটর। তো অনেক সিনিয়র, সব সিনিয়র তো সেম না। তো চেষ্টা করতে হবে যারা তোমাকে আহ একটু দমাইতে চাই, তাদের সাথে খুব বেশি তাদের পরামর্শ গ্রহণ করার প্রয়োজন নাই। ওকে, এখন লাস্ট স্লাইড, সেটা হচ্ছে দেখো, তোমরা ইন্টার্নশিপকে এক্সকিউজ মানে না, আবার বিসিএস এর জন্য ইন্টার্নশিপকে প্রপারলি স্যাক্রিফাইস করার দরকার নাই। কারণ তোমার যদি ইন্টার্নশিপ পিরিয়ডটা অনেক লেন্দি হয়ে যায় অফিসিয়ালি, যে তুমি যেদিন ইন্টার্নশিপ শেষ করছো, তার 2 মাস পরে তোমার অফিসিয়াল কাগজে ইন্টার্নশিপ শেষ হবে, তুমি কিন্তু তার ভিতরে বিএমডিসি পাবা না। এক্ষেত্রে ঝামেলা হতে পারে। তো এই জন্য আমি বলবো, সবসময় বড় মাস যেদিকে যাচ্ছে সেই দিকে থাকো।
এক্সটেনশন নেওয়া লাগলে সেটা আনঅফিসিয়ালি নাও, সিএ কে বলে নাও, নট বিএমডিসির এক্সটেনশন। তো এই হচ্ছে মোটামুটি আমার কথা। তো এটার জন্য তোমাদেরকে একটু জাস্ট একটা স্লাইড, সেটা হচ্ছে আমাদের সিনাপস তোমাদের কভার করতেছি আমরা, সেটা হচ্ছে তোমাদের জন্য বোথ জেনারেল প্লাস মেডিকেল সায়েন্সের ব্যাচ আছে, শুধু মেডিকেল সায়েন্স, শুধু জেনারেল পার্ট, ইভেন শুধু এক্সাম দেওয়ার জন্য এক্সাম ব্যাচ আমাদের আছে। তো তোমরা এই বিসিএস জার্নিতে আমাদের প্রতি ভরসা রাখতে পারো, সিনাপস তোমাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। আর বাকিটা আল্লাহ ভরসা। তো তোমাদের সকলের প্রতি আমার দোয়া থাকলো। খুব অল্প সময় কথা বলতে হলো। আহ, সবাই আমার জন্য দোয়া করো, এবং তোমাদের প্রিপারেশনের জন্য দোয়া থাকলো। তোমরা যে কোনো সমস্যায় সিনাপস নক করতে পারো, সেটা ভর্তি না হয়েও নক করতে পারো, কোনো অসুবিধা নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অসাধারণ একটি প্রেজেন্টেশন এবং অসাধারণ কিছু কথা বলার জন্য। আমরা কিছু কোশ্চেন পেয়েছি, আমার মনে হয় মাইনুল ভাইকে আমরা অ্যান্সার দিতে বলবো। মানে দুইটা কোশ্চেনের, একটা হচ্ছে ভাইভাতে কি হয় এবং কি টাইপ কোশ্চেন আস্ক করে। এই কোশ্চেনটা মাইনুল ভাই একটু একবার অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা, ভাইভাতে যেটা হয়, আসলে ভাইভাও বলা যায় যে আসলে প্রত্যেকটা বোর্ড অনুযায়ী ভ্যারি করে। তবে কমন কিছু প্যাটার্ন আছে। কমন প্যাটার্ন হচ্ছে শুরুতেই যখন আমরা প্রবেশ করি তখন হচ্ছে আমাদেরকে বলা হয় যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে 1 থেকে 2 মিনিটে। এটা কোয়েশ্চেনটা ইংলিশেও করতে পারে অথবা বাংলায় বলতে পারে, যে আপনার পরিচয় দিন। তো ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজ যেটাতে কোয়েশ্চেন করবে সেই ল্যাঙ্গুয়েজে আমাদের অ্যান্সার দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অবশ্যই নিজের নিজে আমি কোথা থেকে পড়াশোনা করেছি, নিজের শিক্ষা জীবন, খুব বেশি নিজের বাবা মা ভাই বোনের ডিটেলস বলা দরকার নাই। নিজের শিক্ষা জীবন, আমি নিজে কোথায় আছি, সামনে কি করতে চাই। তো আসলে এই এই কোশ্চেনটা স্যাররা এই জন্য করে যে আসলে স্যাররা আসলে তো কোশ্চেন মুখস্থ করে থাকেন না, স্যাররা আমাদের অ্যান্সার থেকে কোশ্চেন করেন। যেমন আমাকে কোশ্চেন করেছে যে আমি আমার ইন্ট্রোডাকশনের ভিতরে বলেছিলাম যে আই ওয়ান্ট টু বি এ পালমোনোলজিস্ট ইন ফিউচার। তো এখান থেকেই হচ্ছে আমাকে আমার মেডিকেল পার্সন যিনি ছিলেন বোর্ডে, উনি পুরো রেসপিরেটরি মেডিসিন থেকেই কিন্তু পুরা কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেন আমাকে করছেন। তো এই জন্য এবং অনেকে হচ্ছে এখানে নিজের হবির কথা বলে, যে তার আসলে হবি কি, অনেকে বলে যে ট্রাভেলিং তার হবি। তখন স্যাররা হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন হিস্টোরিক প্লেস থেকে কোশ্চেন করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু ট্রিকি হইতে হবে, যে আমি আমার অ্যান্সারটা, আমি যে দিকটা ভালো পারি, আমি যদি খুব ভালো স্পোর্টস সম্পর্কে আইডিয়া থাকে তাহলে আমি সেদিকে বলবো, আমি যদি লিটারেচার সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে আমি বই পড়া বা এই ধরনের অ্যান্সার করতে পারি। এই জন্য এটা আসলে একটু সিলেক্টিভ ওয়েতে অ্যান্সার করা উচিত। এরপর হচ্ছে আসলে আমাদের সচিব বা উপসচিব, অর্থাৎ জেনারেল বিসিএস একজন মেম্বার থাকেন। উনি বাংলাদেশ আহ, বা ইন্টারন্যাশনাল বিষয়ে কিছু বেসিক কোয়েশ্চেন করেন। এগুলো আসলে যখন আপনারা জিকে পড়বেন সেখানেই কভার হবে। এর পাশাপাশি অনেকে হচ্ছে আমাদের, যেহেতু আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে পোস্টেড হবে, উপজেলা হেলথ কমপ্লেক্সের যে অর্গানোগ্রাম, অর্থাৎ ডাক্তার ছাড়াও আর কে কে থাকেন, কিভাবে থাকেন, কয়জন থাকেন, হ্যাঁ সেগুলা কোশ্চেন করতে পারেন। এর পাশাপাশি যেহেতু আমরা উপজেলাতে পোস্টিং হবে, তো দেখা যাচ্ছে উপজেলা, আমরা যখন মেডিসিনে পড়তেছি বা আমরা যখন ফাইনাল ইয়ারে পড়ি, তখন আমরা কিন্তু অনেক বড় বড় ম্যানেজমেন্ট পড়ি, ইনডোর ম্যানেজমেন্ট পড়ি। তো দেখা যায় উপজেলাতে গিয়ে আমাদের অনেক বেশি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং আউটডোর ম্যানেজমেন্ট বেশি করতে হয়। তো আমরা যখন পড়বো, তো এটা ভাইবার প্রিপারেশন অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ডিজিজের উপজেলা হেলথ কমপ্লেক্সে আমি কি কতটুকু ম্যানেজ করতে পারবো, ততটুকু আমাকে একটু জেনে যেতে হবে। তো দেখা যাচ্ছে বেশিরভাগ কোশ্চেনের টাইপ এরকমই হয়। আর এর বাইরে হচ্ছে কিছু পার্সোনাল কোশ্চেন করতে পারে, যেমন আপনার নামের সাথে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম মিলে যায়, আপনার এলাকার সাথে যদি তার কোনো রিলেশন থাকে, অথবা যিনি প্রশ্ন করতেছেন সে যদি আপনার এলাকার হয়, তো এই আপনার এলাকার কোনো হিস্টোরিক ব্যাপার, এই ধরনের কোশ্চেন কিন্তু করতে পারে। হ্যাঁ অবশ্যই স্যার ম্যাডাম দুজনে থাকতে পারে। ইভেন আমাদের পিএসসির মেম্বারও তো ফিমেল আছেন, তারাও থাকতে পারেন আর কি। মোটামুটি এই হচ্ছে ভাইবার ব্যাপার। আর আশা করি এখন আপনার প্রিলির দিকে মেইন ফোকাস রাখেন। আর ভাইবার আগে আমরা অবশ্যই আবার আপনাদের সাথে বসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের কাছে যে কোশ্চেন গুলো এসেছে, এবার আমি কিছু কিছু আপনাদের অ্যান্সার দিই। আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারেন। ওকে, সো প্রথমে যে কোশ্চেনটা এসেছে, আজকে একটি ডেইলি পত্রিকায় আসলে স্পেশাল বিসিএস বা বিসিএস নিয়ে একটি নিউজ হয়েছে, যেটি ফেসবুকে আসলে আমরা সবাই প্রায় দেখেছি। যে 51তম বিসিএস নভেম্বরে সার্কুলার হবে, এরকম একটি কথা সেখানে বলা হয়েছে। তো অ্যাকচুয়ালি প্রথম কথা যেটা, যে বিসিএস এর সার্কুলার কবে হবে বা অ্যাকচুয়ালি কবে পরীক্ষা হবে, এটা আসলে মানে একদম পিএসসি এর মেম্বারও এই মুহূর্তে জানান। ঠিক আছে, এটা মানে মোটামুটি আমরা আমাদের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের কথা শুনে, এবং আমাদের সিনার্স মেডিকেল একাডেমির যারা ডিরেক্টর পর্যায়ে আছেন ওনাদের সাথে অনেকের হয়তো পার্সোনাল পরিচয় আছে, তাদের মাধ্যমে বিভিন্ন আমরা যে তথ্যগুলো পাই সেগুলো আপনাদের আমরা সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সেই তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে এই মাসের শেষে আগামী মাসের শুরুতে এরকম সময় মোটামুটি একটা সার্কুলার আসতে পারে, এবং সেই ক্ষেত্রে পরীক্ষার জন্য আপনারা হয়তো 2 মাসের মতো সময় পেতে পারেন। ঠিক আছে, সার্কুলারের পর।
আর আজকে যে পত্রিকার যে ব্যাপারটা এসেছে মূলত এখন আমাদের পিএসসি অর্থাৎ সরকারি কর্ম কমিশন যেটা করছে যে ওরা হচ্ছে আপনার প্রতি বছর একটা করে বিসিএস শেষ করার প্ল্যান করছে, অর্থাৎ জানুয়ারিতে পরীক্ষা হবে, এরপর আপনার প্রিলি হওয়ার পরে ওটা রিটার্ন হবে, তারপর ফাইভ হবে, এবার মানে জেনারেল বিসিএস একটা এক বছরের মধ্যে, মানে এক বছরে একটা বিসিএস এরকম একটা প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে। তো এই জন্য যেটা হয় যে আগের বছর অর্থাৎ মনে করেন এই বছর যদি নভেম্বর বা ডিসেম্বর একটা সার্কুলার হয়, সেটার পরীক্ষা জানুয়ারিতে হবে, এবং এটা জেনারেল বিসিএস যদি হয় সেক্ষেত্রে ওইটা আপনার মানে আগামী বছর 2027-এর মধ্যে ওটা মানে কমপ্লিট শেষ করার চেষ্টা করবে ওরা। এটা হচ্ছে ওদের একটা প্ল্যান, এটা প্রতি বছরই থাকবে, এটা যে এই বছর আছে তা না, এটা প্রত্যেক বছরই ওরা এখন থেকে এভাবে করে করার প্ল্যান করবে, যে নভেম্বর ডিসেম্বর একটা সার্কুলার দিয়ে এরপর পরের বছর ওইটা শেষ করার চেষ্টা করবে। তো স্পেশাল বিসিএস এর হিসাবটা আলাদা। স্পেশাল বিসিএস আপনার যদি সরকার তো প্ল্যান আছে, এবং এটা যদি আসলে সব জায়গা থেকে ছাড়পত্র পায় সেক্ষেত্রে কিন্তু আসলে এটা এই মাসের লাস্টেই ইনশাল্লাহ সার্কুলার হবে, এরকমই আমরা শুনেছি। এবং সেক্ষেত্রে আগামী 2 মাস মানে সার্কুলার পর 2 মাস আপনারা হয়তো সময় পাবেন। এইটার কিছু আর সার্কুলার কবে নাগাদ দিতে পারে এটা বললাম, অলরেডি আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। এবং স্যার ম্যাডাম সবাই থাকে, এই কোশ্চেন অ্যান্সারও আমাদের ভাইয়া দিয়েছেন, মাইনুল ভাই দিয়েছেন। মেন কথা হচ্ছে স্যার ম্যাডাম যেই থাকুক আমরা সবাইকে ভাইবা বোর্ডে স্যার বলে সম্বোধন করি। এবং সাধারণত একটা ভাইবা বোর্ডে 3 জন থাকে, একজন হচ্ছে পিএসসি একজন বোর্ড মেম্বার থাকে, অর্থাৎ যিনি পিএসসি তে চাকরি করছেন এরকম একজন, আরেকজন হচ্ছে সচিব পর্যায়ে একজন থাকে, আরেকজন হচ্ছে আমরা যেহেতু ডাক্তার সেহেতু ডাক্তার একজন থাকে। ঠিক আছে, এই 3 জন থাকে এক একটা ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ড অনেকগুলো থাকে, প্রত্যেকটা বোর্ডে এরকম 3 জন করে থাকে আর কি। ঠিক আছে, এখন কার কোন ভাইবা বোর্ডে পড়বে এটা ওই দিন সকালবেলা ঠিক করা হয় আর কি। মানে যেদিন ভাইবা হয়। এই তো ভাইবার বিষয়ে আমরা পরে আবার ডিটেলস আলোচনা করবো। তো আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে বলতে পারেন। আচ্ছা, ভাইবা কতক্ষণ হয় এটা আমার মনে হয় আপনারা ভাইবা নিয়ে বেশি টেনশন করতেছেন। ভাইবা নিয়ে এখনো টেনশন করার কিছু নেই। ভাইবা সাধারণত এক একজনের এক রকম হয়, 15 মিনিট। আমার তো মনে হয় 15 15 মিনিট মিনিট হয়েছিল আমি যখন দিয়েছিলাম। আহ এটা এক একজনের এক রকম। শুরুতে যারা থাকে তাদের একটু বেশি টাইম, মানে প্রথম একটা বোর্ডের শুরুর দিকে যারা থাকে, হয়তো একটা বোর্ডের লাইক আপনি মনে করেন যে 10 জনের ভাইবা হবে ওই দিন, সেক্ষেত্রে প্রথম কয়েকজনের হয়তো একটু বেশি সময় থাকতে পারে, আধা ঘন্টা 25 মিনিট এরকম হতে পারে। আর এরপর হয়তো আস্তে আস্তে লাস্টের দিকে টাইমটা কমতে পারে। ঠিক আছে, আমার মনে হয় আমারটা আমি 15 20 মিনিট দিছিলাম, এর বেশি না। ঠিক আছে, এই আর কি। আর সাপ্লি যাদের আসবে এই ব্যাপারটা আহ মাইনুল ভাই আছেন, ইফতেখার ভাই আছেন, আপনারা একটু যদি বিষয়টা আলোকপাত করতেন যে যাদের ফাইনাল প্রফে সাপ্লি আসবে তারা কি করতে পারে। মাইনুল ভাই কিছু বলবেন কিনা? আচ্ছা ভাই, এখন এখানে আমাদের তো সার্কুলার যেটা থাকে আমাদের বিসিএস এ অ্যাপ্লাই করার জন্য, আসলে আমাদের যে মেইন আমরা প্রফে আমরা অ্যাপিয়ার করতেছি, সেই প্রফের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর্যন্ত, অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হলে সে রেজাল্ট না পেলেও অ্যাপিয়ার লিখে দিতে পারে। এখন সাপ্লির ব্যাপারটা তো একটু কনফিউজিং এবং একটু ঝামেলার। তো সেক্ষেত্রে আমাদের সার্কুলার কবে দিবে বা আমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে থাকবে, সেটা অনুযায়ী আসলে এটা ডিপেন্ড করবে আর কি। সাধারণত নিয়ম হচ্ছে যে আমি যে পরীক্ষাতে আমি অ্যাপিয়ার হিসেবে দিচ্ছি, সেই পরীক্ষা রিটেন যদি শেষ হয়ে যায়, লিখিত পরীক্ষা শেষ হলে সেটা পরীক্ষায় অ্যাপিয়ার করা যায় আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ডিউ ফাইনাল প্রফের রেজাল্ট কবে দিবে এটার অ্যান্সার আমাদের জানা নেই আমার মনে হয়। কারোর জানা থাকলে বলতে পারেন। আচ্ছা। আর ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন, আদারওয়াইজ আমরা এখানে শেষ করব। তো আচ্ছা, ফাইনাল ক্রপের রেজাল্ট নিয়ে একটু বলি ভাই। ফাইনাল ক্রপের হ্যাঁ রেজাল্ট হ্যাঁ যেহেতু sure. আমাদের আহ, ডিন ডিন সবকিছু মেনটেন করেন, তো আপনারা যারা সেশনে যারা আছেন, ডিউ যারা আছেন, আপনারা আসলে সবাই মিলে আপনাদের প্রতিনিধি সহ আপনারা স্যারকে চাপ দেন। আহ, চাপ দিয়ে বলেন স্যার আমাদের রেজাল্ট দ্রুত দেন আর কি। কারণ যেহেতু আমাদের আরএমইউ বা কেএমইউ তারা মাত্র 15-20 দিনের রেজাল্ট দিতে পারে, ডিউ চাইলেই পারে। আপনারা প্রেশারাইজ করলে আগে থেকেই এটা দিতে পারবে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আর যেটা অলরেডি আমরা বলেছি যে সিনিয়র্স মেডিকেল একাডেমি বা সিনিয়র্স বিসিএস একাডেমির পক্ষ থেকে আমাদের কিন্তু বেশ কয়েকটি ব্যাচ আপনাদের জন্য আছে। জেনারেল পার্টের ব্যাচ আছে, মেডিকেল পার্টের ব্যাচ আছে, জেনারেল প্লাস মেডিকেল দুটোই আছে, এবং এক্সাম ব্যাচও আছে। আপনারা যে কোনোটা এনরোল করতে পারেন এবং আমাদের সাথে ভর্তি হওয়া ছাড়া আপনারা অ্যাটাচ থাকতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ডেডিকেটেড মেন্টর প্যানেল আছে, আমরা সবাই আপনাদের প্রতি অত্যন্ত আন্তরিক। ইনশাল্লাহ আশা করা যায় যে আপনারা
যদি আমাদের সাথে থাকেন এবং নিজেরা পড়াশোনা করেন, ইনশাল্লাহ সফল হবেন। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা যারা ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে ওয়েলকাম, এবং সবার জন্য দোয়া থাকলো। ফি আমানিল্লাহ। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো সেশনে দেখা হবে। আর কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।